আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 12তম অধ্যায়, যার নাম হলো প্রাণীর আচরণ। খেয়াল করো, আমরা এই অধ্যায়ে কি কি আলোচনা করা হয়েছে এগুলো আগে জেনে আসি। প্রথমে আছে আচরণের প্রকৃতি। দেখো, দুইজন বন্ধু খুবই ঘনিষ্ঠ, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। হঠাৎ তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং ঝগড়ার পরের দিন কি হবে, একজন আরেকজনকে দেখতেই পারবে না। এই যে আগের দিন এবং পরের দিনের ঘটনাটা, আচরণটা পরিবর্তন, এই আচরণের যে পরিবর্তনগুলো হয়, কেন হয়, কিভাবে হয়, এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে দেখো, আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক, খুবই মজার একটা টপিক। তো আমরা এখান থেকে শিখবো যে স্মার্ট জিন কিভাবে কাজ করে এবং ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা FAP, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, যার মাধ্যমে এই আচরণ এবং বংশগতির সম্পর্কগুলো আমরা বুঝতে পারবো। এরপর দেখো উদ্দীপক, প্রত্যেকটাই আচরণ প্রদর্শন করার পেছনে কোনো না কোনো ইফেক্ট থাকে, এই ইফেক্টগুলোকে আমরা বলবো উদ্দীপক। এরপর দেখো সহজাত আচরণ। সহজাত আচরণ হলো কোনো একটা প্রাণী তারা পূর্বলব্ধ বা পূর্ব কোনো অভিজ্ঞতা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই যে আচরণগুলো প্রদর্শন করে থাকে, এদেরকে আমরা বলবো সহজাত আচরণ। এর মধ্যে আমরা উদাহরণ আছে, আমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে প্রথম আছে ট্যাক্সিস। ট্যাক্সিসের বাংলা হলো চলন আচরণ। এরপরে দেখো অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা এগুলো শিখতে পারবো। এরপরে দেখো প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কি? ধরো হঠাৎ করে তোমার হাত আগুনের উপরে পড়ে গেল বা কোনো মোমবাতির উপরে পড়ে গেল, তখন আমরা কি করব? খুব দ্রুত হাতটাকে সরিয়ে নিব। এই যে আচরণটা প্রদর্শন করা হলো, এটাকে আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। এরপর দেখো সহজাত আবেগ বা সহজাত আবেগ, এই সহজাত আচরণ, এগুলো মধ্যে আমরা উদাহরণগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এক নম্বর আছে শীতের পাখির মাইগ্রেশন। আমরা দেখি যে শীতকালে বাংলাদেশে অনেক অতিথি পাখির আগমন ঘটে। এই কেন আসে, তারা কিভাবে আসে, এগুলো শিখতে পারবো। এরপর দেখো মাকড়সা। মাকড়সা কত সুন্দর করে জাল তৈরি করে, কেন তৈরি করে, এগুলো শিখতে পারবো। এরপর আছে অপত্যের প্রতি যত্ন। অপত্যের প্রতি যত্ন প্রাণী জগতে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এরপর দেখো শিখন আচরণ। আমরা অনেক সময় অনেক প্রাণীকে ট্রেন করে থাকি। এই ট্রেন করার ফলে তারা বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। অর্থাৎ এই কিছু আচরণ শেখার ফলে যে প্রাণীগুলো তারা কি করতে পারে, প্রদর্শন করে, এদেরকে আমরা বলবো শিখন আচরণ। এরপরে দেখো বিজ্ঞানী পাভলভ একটি তত্ত্ব দিয়েছে, যেটা সাপেক্ষ উদ্দীপকের সাথে কিভাবে আচরণের পরিবর্তন হয়, এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপর দেখো সামাজিক আচরণ। মানুষ যেমন সামাজিক জীব, তো সামাজিক জীব হওয়ার কারণে বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। আমাদের প্রতিবেশীর সাথে এক ধরনের আচরণ হয়, তারপর আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরপরে আছে আমাদের পরিবার, সবার সাথে যেমন বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকি, ঠিক একইভাবে প্রাণী জগতে কিছু অ্যানিমেল আছে যারা সামাজিক প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের আচরণগুলোকে আমরা বলবো সামাজিক আচরণ। প্রথম টপিক আমরা করে আসি আচরণের প্রকৃতি। তো আচরণের প্রকৃতি জানার আগে আমরা জেনে আসি যে আচরণ কাকে বলে। খেয়াল করো, আচরণ কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে যে কোনো প্রাণী যে সাড়া প্রদান করে, এই সাড়া প্রদানটাকে আমরা বলতেছি আচরণ। আর একটু ভালোভাবে বুঝি যে কোনো একটা বাহ্যিক অথবা অভ্যন্তরীণ উদ্দীপনার কারণে কোনো একটা প্রাণী যে সাড়া প্রদান করে, এই সাড়া প্রদর্শনটাকেই আমরা বলবো আচরণ। খেয়াল করো, এই আচরণ নিয়ে জীববিজ্ঞানের একটি শাখা আছে, খুবই নতুন একটি শাখা। এই শাখাটাকে আমরা বলবো ইথোলজি। ইথোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ দিয়ে তৈরি। একটিকে আমরা বলছি ইথোস এবং লগোস। ইথোস অর্থ হলো বিহেভিয়ার এবং লগোস অর্থ হলো নলেজ।
খেয়াল করুন, এই ইথোলজি বিজ্ঞানের অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখা আলোচনা এই আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয় তাকে আমরা বলি ইথোলজি। ইথোলজির একজন জনক আছে, এই জনককে আমরা বলি নিকো টিনবার্গেন। নিকো টিনবার্গেন ইথোলজি বিদ্যার জনক। এবার আসো আচরণের প্রকৃতি আমরা মাত্র 3টা অর্ড দিয়ে শিখতে পারবো। প্রথম অর্ড মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। খেয়াল করো, প্রথম দিকে আমি বলেছিলাম দুইজন বন্ধু আছে, তারা একজন আরেকজন ছাড়া চলতেই পারে না। তাদের মধ্যে যদি হঠাৎ কোনো একটা ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হওয়ার ঠিক পরের দিন কি হবে, তারা একজন আরেকজনকে দেখতেই পারবে না। এই যে ঘটনাটা অর্থাৎ ঝগড়ার কারণে একটা বন্ধুত্ব শেষ হয়ে গেল। এবার একটু খেয়াল করো, এই ঝগড়ার কারণটাকে আমরা বলবো মোটিভেশন। মোটিভেশনের কারণে কি হয়েছে, অর্থাৎ যে কারণটার জন্য ঝগড়া শুরু হয়েছে সেই কারণটাকে আমরা বলবো মোটিভেশন এবং ঝগড়াটাকে আমরা বলবো রিলিজিং ব্যাপারটা, অর্থাৎ ঝগড়ার কারণে বন্ধুত্ব নামক একটা সম্পর্ক শেষ হয়ে গেছে। এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, শেষ হওয়ার ব্যাপারটাকে আমরা বলবো টার্মিনেটিং। ক্লিয়ার? আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি। ধরো যে তুমি অনেক ক্ষুধার্ত, রেস্টুরেন্টে গিয়ে তোমার সবচেয়ে ফেভারিট ফুড অর্ডার করবে এবং খাওয়ার পরে কি হবে, তোমার ক্ষুধাটা চলে গেল। খেয়াল করো, ঠিক ওই মুহূর্তে যদি আবার তোমার ফেভারিট ফুডটা দেওয়া হয় তোমাকে, তুমি কিন্তু খেতে পারবে না, কারণ তোমার ইচ্ছা থাকলেও তুমি খেতে পারছো না, কারণ তোমার পাকস্থলী এখন আর খাবার রাখার জায়গা নাই। খেয়াল করো, এই ক্ষুধা ব্যাপারটার কারণে তুমি খেতে গেছো এবং খেয়ে ফেলেছো। এই ক্ষুধাটাকে যদি আমরা ধরি মোটিভেশন, তাহলে খাওয়াটা কি হবে, রিলিজিং। খাওয়ার কারণে তোমার ক্ষুধাটা শেষ হয়ে গেছে, এই যার কারণে তোমার পরবর্তীতে আবার ফেভারিট ফুড দেওয়া হলেও তুমি খেতে পারবে না। এই শেষ হয়ে যাওয়ার ব্যাপারটাকে আমরা বলছি টার্মিনেটিং। তোমাদের বইয়ে মোটিভেশন নিয়ে সুন্দর অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে আছে যে শীতনিদ্রা, অর্থাৎ কিছু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা শীতনিদ্রায় যায়, শীতকালে কিছু প্রস্তুতি নিয়ে যায়। এছাড়াও আছে পিপিলিকা, তারপরে ইঁদুর, দেখবা যে এরা খাদ্য সঞ্চয় করে তাদের দুর্দিন বা খারাপ অবস্থা যখন খাদ্যের অভাব দেখা দিবে, ঠিক ওই সময়ের জন্য তারা প্রিপেয়ার হয়, অর্থাৎ খাবার জমিয়ে রাখে। এটাকে আমরা বলছি মোটিভেশন। এরপরে দেখো রিলিজিং শব্দটা আসছে রিলিজার থেকে। এই শব্দটা বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম প্রবর্তন করেন। আর রিলিজিং বিষয়টা অনেক গবেষণার মধ্যেও নিকো টিনবার্গেন সর্বপ্রথম একটি হেরিঙ্গাল নামক গাংচিল দিয়ে খুব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কি ঘটনাটা কি, মা হেরিঙ্গাল যখন তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে বাসায়, তখন বাচ্চাগুলো কি করে, বাচ্চাগুলো এই মা হেরিঙ্গালের ঠিক ঠোঁটের নিচেই ছোট্ট একটি স্পট আছে লাল রঙের, স্পটকে কেন্দ্র করে তারা ঠোকরাতে থাকে। যখনই ঠোকরাতে থাকে তখন মা হেরিঙ্গাল পাখিটা বুঝতে পারে যে এখন খাবার দেওয়ার সময় হয়েছে এবং তারা সরাসরি খাবার দিয়ে দেয়। এই যে ঘটনাটাকে আমরা বলছি রিলিজিং। এরপর আসে টার্মিনেটিং। তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে একটা উদাহরণ হলো, দেখো টুনটুনি নামক একটা পাখি আছে। এই টুনটুনি পাখি খুব সুন্দর করে বাসা তৈরি করে। তো টুনটুনি পাখি বাসা তৈরি করা শুরু করার পর আস্তে আস্তে বাসা তৈরি করতে একটা সময় গিয়ে তার কাছে মনে হয় যে বাসা তৈরি শেষ হয়ে গেছে। এই যে শেষ হয়ে গেছে এবং বাসা নির্মাণ তখন বন্ধ করে দেয়, এই বিষয়টাকে আমরা বলবো টার্মিনেটিং। ক্লিয়ার? এর পরবর্তী টপিকে আমরা চলে যাই আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক। এই আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্কটা বুঝতে হলে প্রথমে আমরা কিছু আচরণের বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলি জীবতাত্ত্বিক ভিত্তি। এই ভিত্তিগুলো কি কি? প্রথমে দেখো আচরণ প্রজাতি নির্দিষ্ট, অর্থাৎ একই প্রজাতির সকল সদস্যের মধ্যে একই ধরনের আচরণ প্রদর্শিত হবে। কাছাকাছি যদি দুটি প্রাণী হয়, অর্থাৎ দুটি প্রাণী একই রকম দেখতে হলেও তাদের মধ্যে কিন্তু একই ধরনের আচরণ প্রদর্শিত হবে না। যেমন বাবুই পাখি এবং চড়ুই পাখি দুইটা দেখতে একই রকম। খেয়াল করো,
বাবুই পাখি কিন্তু বাসা তৈরি করতে পারে, চড়ুই পাখি বাসা তৈরি করতে পারে না। আবার দেখো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, এই বংশ পরম্পরায় অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই আচরণগুলো সঞ্চারিত হয়। অর্থাৎ বাবুই পাখি যদি বাসা তৈরি করতে পারে, তার সকল বাবুই পাখি বাসা তৈরি করতে পারবে। কেবল কোনো প্রক্রিয়ায়, যে কোনো প্রক্রিয়ায় হতে পারে, জৈবিক পরিবর্তন দ্বারা অর্থাৎ কোনো দেহের কোনো ফিজিওলজিক্যাল পরিবর্তন দ্বারা আচরণ পরিবর্তন ঘটতে পারে। খেয়াল করো, যারা মানসিক রোগী তাদের যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে তারা একটা পর্যায়ে গিয়ে সুস্থ হয়ে যাবে। তো মানসিক রোগী থাকা অবস্থায় যে ধরনের আচরণ প্রদর্শন করেছে, সুস্থ হওয়ার পরে কিন্তু সেই আচরণগুলো আর প্রদর্শন করবে না। তার মানে আচরণের কিছুটা চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জটাকে আমরা বলছি জৈবিক পরিবর্তন দ্বারা আচরণের পরিবর্তন ঘটানো যায়। প্রতিটি আচরণের বিবর্তনের ইতিহাস থাকে, যা নিকটবর্তী প্রাণীতেও দেখা যায়। দেখো বিবর্তনের যে বিজ্ঞানীগুলো আছে, বিজ্ঞানীরা বলে যে মানুষের খুবই কাছাকাছি একটি প্রাণী আছে যার নাম হলো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি এবং মানুষ মাত্র 2% জিন দ্বারা পৃথক। তো মানুষের মধ্যে যেসব ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো শিম্পাঞ্জিতেও আছে। যেমন নেতৃত্ব দেওয়ার গুণটা মানুষের যেমন আছে, শিম্পাঞ্জি ওদের কমিউনিটিতেও তারা এই নেতৃত্ব দেওয়ার গুণটা বজায় রেখেছে। আবার তাদের শাবক বা বাচ্চা লালন পালন করার যে প্রক্রিয়া, এটা প্রায় মানুষের খুবই কাছাকাছি। তো দেখা যায় যে এই নিচের প্রাণী থেকে উপরের প্রাণীতে যে আচরণগুলো প্রদর্শিত হয়, তো দুইটা সেম আর কি। এই জন্য বলে থাকি যে আচরণের একটা বিবর্তনের ইতিহাস, যা নিকটবর্তী প্রাণীর সাথে কিছুটা মিল পাওয়া যায়। এরপরে দেখো এই আচরণগুলো প্রদর্শিত হয়, এখানে দেখো এক বংশ থেকে আরেক বংশে যায়। যে ফ্যাক্টরটা এক বংশ থেকে আরেক বংশ অর্থাৎ সেম প্রজাতির মধ্যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়, এই ফ্যাক্টরটাকে আমরা বলবো জিন। অর্থাৎ জিনের যদি সংজ্ঞা দিই তাহলে আমরা এভাবে বলবো যে সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী একককে বলবো জিন। এই জিন আচরণগুলো এক বংশ থেকে আরেক বংশতে নিয়ে যায়, প্রভাবিত করে। খেয়াল করো, এই জিনের অনেকগুলো প্রকারভেদ আছে, আর এই প্রকারভেদের মধ্যে একটাকে আমরা বলছি স্মার্ট জিন বা শিখন জিন। খেয়াল করো, এই স্মার্ট জিন বা শিখন জিনের কারণে কি হয়? কারণে এই জিনগুলোর কারণে আমরা বা বিভিন্ন প্রাণীরা বিভিন্ন আচরণ শিখে থাকে। এই শিক্ষার কারণে বিভিন্ন আচরণ প্রদর্শন করতে পারে। যেমন সার্কাস বা বিভিন্ন ধরনের চিড়িয়াখানায় আমরা দেখতে পারি, বা বিভিন্ন প্রাণী তাদেরকে বিভিন্নভাবে ট্রেন করা হয়। ট্রেন করার ফলে তারা আচরণ প্রদর্শন করতে পারে, খেলতে পারে, বা হাতি দেখা যায় ফুটবল নিয়ে খেলতে পারে, আমরা দেখেছি। তারপরে বাঘ, সিংহ, এগুলো সার্কাসে আমরা দেখতে পারি যে তারা এই বিভিন্ন ধরনের খেলা আমাদের দেখিয়ে থাকে। তো এই যে খেলাগুলো বা প্রদর্শন করে, এগুলো সবই এই স্মার্ট বা জিন বা শিখন জিনের কারণে তারা শিখতে পারে। এরপরে আরেকটা টার্ম আছে যেটার নাম হচ্ছে FAP বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এটা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি টপিক, পরীক্ষাতে আসে, খুবই ভালোভাবে বুঝতে হবে। দেখো মাত্র তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এই ফিক্সড অ্যাকশন প্যাটার্নটা সম্পূর্ণ বুঝে নেব। দেখো প্রথমেই লেখা আছে জিন নির্ধারিত আচরণ, অর্থাৎ ফিক্সড আচরণটা যে ফিক্সড অ্যাকশন প্যাটার্নের যে আচরণগুলো প্রদর্শিত হবে তা অবশ্যই জিন নির্ধারিত হবে, এবং এই আচরণগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শিত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, অপর কোনো সদস্যকে না দেখেই প্রদর্শিত হবে। খেয়াল করো, এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 3টা বৈশিষ্ট্য দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি। অর্থাৎ প্রাণীদের মধ্যে যে আচরণগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শিত হয় এবং অন্য কোনো সদস্যের কাছ থেকে না শিখে বা তাদেরকে না দেখে এই আচরণগুলো প্রদর্শিত হয়,
এই আচরণগুলোকে আমরা বলি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা এফএপি। এই এফএপি এর মধ্যে কতগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা দেখে থাকি, একটু দেখি। দেখো, প্রথম উদাহরণ হচ্ছে খাদ্য অন্বেষণ। প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য তাদের খাবার দাবারের দরকার হয় এবং এই খাবার খোঁজা বা খাবার সংগ্রহ করার একটা প্রক্রিয়া থাকে। প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা প্রক্রিয়া থাকে। তো এই প্রক্রিয়াগুলো অবশ্যই অন্য কোনো সদস্যদের দেখে শিখে না, এটা নিজে নিজেই শিখে থাকে। অর্থাৎ একটা প্রাণী ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, আর এই ফিক্সড অ্যাকশন জিনগুলো আস্তে আস্তে তাদের আচরণগুলো প্রদর্শিত হতে থাকে। এরপরে দেখো মাইগ্রেশন, অর্থাৎ কিছু পাখি আছে যারা শীতকালে মাইগ্রেশন করে থাকে, এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়। এছাড়াও দেখবা সবচেয়ে কমন আমাদের জাতীয় মাছ ইলিশ। এই ইলিশ মাছ থাকে হচ্ছে সমুদ্রে অর্থাৎ লবণাক্ত পানিতে, কিন্তু এরা যখন ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু তারা সমুদ্র থেকে নদীতে চলে আসে, অর্থাৎ লবণাক্ত পানি থেকে মিঠা পানিতে চলে আসে। এই যে চলে আসাটা, এটা কিন্তু কাউকে দেখেই শিখে না। যখন তার ডিম পাড়ার সময় হয় ওই অবস্থাতে তাদের এই এফএপি এর কারণেই এই আচরণটা করে থাকে। খেয়াল করে এরপরে বাসা নির্মাণ, ওই একই কথা যে বিভিন্ন প্রাণী বা পাখি তারা বাসা তৈরি করে। এরপরে খাদ্য মজুদ, পিপিলিকা বা বিভিন্ন ধরনের ইঁদুর তারা খাদ্য মজুদ করে থাকে। এরপরে দেখো প্রজননকালীন কিছু আচরণ আছে, যেমন বসন্তকাল আসলে আমরা দেখি যে কোকিল পাখি ডাকে। এই কোকিল পাখি ডাকে, কোকিল পাখিকে কিন্তু কেউ শিখিয়ে দেয় না যে এখন বসন্তকাল আসছে তুমি ডাকো, হ্যাঁ, এটা শিখিয়ে দেয় না। কোকিল পাখি নিজের থেকেই তাদের প্রজননকালীন আচরণগুলো প্রদর্শন করে থাকে। এরপরে দেখো এই ফিক্সড অ্যাকশন প্যাটার্নের একটা আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাবো, যেখানে এই গ্রেলাগ এক ধরনের হাঁসের নাম। এই গ্রেলাগ হাঁস তারা মাটির অগভীরে একটি গর্ত করে বাসা তৈরি করে, যেখানে তারা ডিম ফুটিয়ে থাকে। তো কখনো যদি ডিমটা বাসা থেকে সরে যায় তখন ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা, এটাও কিন্তু এই ফিক্সড অ্যাকশন প্যাটার্ন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তোমরা স্ক্রিনে এই চিত্রটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমরা আমাদের কাছে খুবই পরিচিত একটি প্রাণী যার নাম হলো কুকুর। এই কুকুরের লেজের বিভিন্ন ধরনের অবস্থান, কুকুরের লেজের অবস্থান থেকে আমরা তাদের আচরণগুলো বুঝতে পারি। কেমন? অর্থাৎ দেখো যে কুকুরের লেজগুলোর অবস্থানের থেকে আমরা বুঝতে পারি কোনটি বশ্যতা স্বীকার করেছে, কোনটি অধীনতা। আবার কোনো কুকুর যে ভয় দেখায়, দেখা যায় যে দুই ধারে দুই পাশে একটা রাস্তার দুই পাশে দুই গ্রুপের কুকুর থাকে যারা ঝগড়াঝাটিতে লিপ্ত। দেখা যায় এক গ্রুপ ঝগড়া করে আরেক গ্রুপের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার পরে দেখা যায় এই লেজের অবস্থান অনুযায়ী আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে থাকি। অর্থাৎ কোন প্রাণীটা, কোন কুকুরটা অধীনতা স্বীকার করেছে আর কোন প্রাণীটা ভয় দেখাচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাবা, এই ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুকুরের লেজের বিভিন্ন অবস্থানের কারণে আমরা কুকুরের আচরণগুলো বুঝতে পারি। এইটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এর কারণে বিভিন্ন ধরনের সহজাত আচরণ প্রদর্শিত হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে আমরা যদি পরবর্তী টপিক দেখি, যার নাম হচ্ছে উদ্দীপক বা স্টিমুলি। খেয়াল করো, এই উদ্দীপকের কারণেই বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন হয়ে থাকে। তাহলে উদ্দীপক কাকে বলবো? উদ্দীপক হলো এমন একটা ঘটনা বা পরিবর্তন যা অভ্যন্তরীণ এবং বাহিরের পরিবেশের পরিবর্তন বা ঘটনার কারণে কোনো প্রাণী তার আচরণটা প্রদর্শন করে থাকে। এই যে ঘটনা বা পরিবর্তনটাকে আমরা বলবো উদ্দীপক। আবার বলছি, অভ্যন্তরীণ বা বাহিরের পরিবেশের কোনো একটা পরিবর্তন বা ঘটনার কারণে প্রাণীতে যে আচরণ প্রদর্শিত হয়ে থাকে, এই ঘটনা বা পরিবর্তনগুলোকে আমরা বলি উদ্দীপক। মোটামুটি চার ধরনের প্রধান উদ্দীপক আছে। তার মধ্যে একটা হলো রাসায়নিক উদ্দীপক, শব্দ উদ্দীপক, দর্শন উদ্দীপক এবং স্পর্শ উদ্দীপক। খেয়াল করো, কেমিক্যাল স্টিমুলি বা রাসায়নিক উদ্দীপকের একটা নাম আছে, সেটা হলো ফেরোমন। এই ফেরোমনের কারণে পিপিলিকা তার যাত্রাপথ ঠিক করতে পারে। এছাড়াও তাদের প্রজননকালীন কিছু আচরণ প্রদর্শিত হয় এই ফেরোমনের কারণে।
এরপরে দেখো শব্দ উদ্দীপক। যখন আমরা ক্লাসে কোনো নোটিশ পড়ি তখন দেখা যায় নোটিশটা ক্লাসের ক্যাপ্টেনের কাছে দেওয়ার সময় আমরা বলে উঠি যে এই ক্যাপ্টেন দাঁড়াও, তখন কিন্তু 50 জন স্টুডেন্টের মধ্যে শুধু ক্যাপ্টেনই সাড়া প্রদান করবে। এই যে কথা বলার ফলে যে ক্যাপ্টেন সাড়া প্রদান করলো, এই যে এটাকে আমরা বলছি শব্দ উদ্দীপক। শব্দ উদ্দীপক দ্বারা প্রাণী জগতের প্রাণীরা শিকারী প্রাণী থেকে আত্মরক্ষা করতে ব্যবহার করে। এছাড়া অনেক সংকেতের আদান প্রদানের ক্ষেত্রেও শব্দ উদ্দীপক ব্যবহার করে থাকে। এরপরে দর্শন উদ্দীপক। পাখি যখন তার বাচ্চাকে খাবার দেয় তখন দেখা যায় পাখির বাচ্চাগুলোর হা করা মুখ দেখেই কিন্তু খাবারটা দিয়ে থাকে, যে দেখে খাবারটা দিল, এটাকে আমরা বলছি দর্শন উদ্দীপক। এরপরে স্পর্শ উদ্দীপক। কোনো প্রাণীকে আমরা যখন স্পর্শ করি তখন তার এক ধরনের আচরণ প্রদর্শন করে, এটাকেই আমরা বলছি স্পর্শ উদ্দীপক। খেয়াল করো, এই আচরণগুলো প্রদর্শিত হওয়ার জন্য চারটা জিনিসের সমন্বয় প্রয়োজন হয়। একটাকে আমরা বলবো উদ্দীপক বা স্টিমুলি, দ্বিতীয়টাকে আমরা বলবো সেন্স অর্গান, এবং পরেরটাকে বলবো নিউরন, এরপরেরটাকে আমরা বলবো মস্তিষ্ক। তার মানে কয়টা? চারটা। খেয়াল করো, 1 নম্বর স্টিমুলি বা উদ্দীপক, এরপরে সেন্স অর্গান, এরপরে নিউরন এবং মস্তিষ্ক। এই চারটা জিনিসের সমন্বয়ে কোনো একটা আচরণ প্রদর্শিত হয়। এরপরের টপিকে আমরা চলে যাই, যেটাকে আমরা বলতেছি সহজাত আচরণ। এই সহজাত আচরণ বুঝতে গেলে 3টা বৈশিষ্ট্য, খুবই ছোট এবং সহজ 3টি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা শিখতে পারবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোনো রকম শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জৈবিক প্রয়োজনে বা আত্মরক্ষায় অপরিবর্তনীয়, অর্থাৎ একই প্রজাতির মধ্যে অপরিবর্তনীয় সকল সদস্য একই ধরনের আচরণ প্রদর্শন করবে। অর্থাৎ খেয়াল করো, প্রথমে কি বলেছি? কোনো রকম শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জৈবিক প্রয়োজনের তাগিদে অথবা আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করার এই আচরণটাকেই আমরা বলছি সহজাত আচরণ। এটা আমরা একটু আগেই দেখেছি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন অর্থাৎ FAP। এই জিন দ্বারা যে আচরণ নিয়ন্ত্রিত হয় এটাকে আমরা বলছি সহজাত আচরণ। সহজাত আচরণের মধ্যে আমরা কয়েক ধরনের আচরণ দেখেছি। উদাহরণ প্রথম দিকে আমরা দেখেছিলাম, প্রথম পরিচিতিতেই 3 ধরনের উদাহরণ দেখেছিলাম। তার প্রথম উদাহরণ হলো ট্যাক্সিস। এই ট্যাক্সিস বা চলন আচরণ সম্পর্কে চলো আমরা জেনে আসি। খেয়াল করো, এই ট্যাক্সিস বা চলন আচরণ হবে শুধুমাত্র চলনক্ষম যে প্রাণীগুলো আছে, অর্থাৎ যে প্রাণীগুলো শুধু লোকোমোশনের সাথে জড়িত বা চলনের সাথে সাথে জড়িত। ট্যাক্সিসের প্রধান শর্ত হবে এটা অবশ্যই প্রাণীকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে। যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর না হয় তাহলে ট্যাক্সিস হবে না। অর্থাৎ ট্যাক্সিসের প্রধান শর্ত হলো প্রাণীকে চলাচল করতে হবে। তাহলে ট্যাক্সিস কাকে বলে? খেয়াল করুন, কোনো সচল চলনক্ষম প্রাণী যে কোনো উদ্দীপকে সাড়া দিয়ে তাদের চলাচল প্রদর্শন করে, অর্থাৎ চলাচল আচরণটাই কে আমরা বলতেছি ট্যাক্সিস। আরেকবার বলি, কোনো বাহ্যিক উদ্দীপক, অর্থাৎ ট্যাক্সিসের যত প্রকার উদ্দীপকগুলো আমরা দেখব সবগুলোই বাহ্যিক উদ্দীপক। তো কোনো বাহ্যিক উদ্দীপকে সাড়া দিয়ে সচল কোনো প্রাণীর স্থানান্তরকেই আমরা বলবো ট্যাক্সিস বা চলন আচরণ। এই ট্যাক্সিস 2 ধরনের হতে পারে। একটাকে আমরা বলবো ধনাত্মক ট্যাক্সিস, আর একটাকে আমরা বলবো ঋণাত্মক ট্যাক্সিস। ধনাত্মক ট্যাক্সিস কাকে বলবো? খেয়াল করবো, যখন কোনো উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণী উদ্দীপনার দিকে, অর্থাৎ সামনের দিকে বা উদ্দীপকের দিকে স্থানান্তর বা গমন করে, তখন এই আচরণটাকে আমরা বলি ধনাত্মক ট্যাক্সিস। আর যদি উদ্দীপকের বিপরীত দিকে স্থানান্তর ঘটে তখন তাকে আমরা বলবো ঋণাত্মক ট্যাক্সিস। এছাড়াও উদ্দীপকের উপরে ভিত্তি করে, অর্থাৎ উদ্দীপকের ভিত্তিতে ট্যাক্সিসকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রধান যে কয়েকটা আছে ট্যাক্সিস, এইগুলো সম্পর্কে আমরা বর্ণনা দেব। প্রথমেই দেখো ফটো ট্যাক্সিস।
ফটোট্যাক্সিস। এই ফটো মানে ছবি বা সেলফি না, ফটো মানে হলো আলো। ফটো মানে কি? ছবি বা সেলফি বলা যাবে না, ফটো মানে আলো, অর্থাৎ ফটোট্যাক্সিস। এখানে উদ্দীপকটা কি? উদ্দীপক হচ্ছে আলো। এই আলোর প্রতি সাড়া প্রদান করে যদি প্রাণীর মুভমেন্ট ঘটে অর্থাৎ স্থানান্তর ঘটে, তখন এই ধরনের ট্যাক্সিসকে বা চলনাচরণকে বলবো ফটোট্যাক্সিস। ক্লিয়ার? ফটোট্যাক্সিস হলো আমরা যখন আলো জ্বালি, অন্ধকার ঘরে যদি কোনো তেলাপোকা থাকে দেয়ালে, যদি আলো জ্বালি তখন এই তেলাপোকাগুলো খুব দ্রুত দৌড় দিয়ে অন্ধকার জায়গায় পালিয়ে যায়। এইটা হলো আলোর দিকে না, আলোর বিপরীত দিকে ট্যাক্সিস ঘটানো, অর্থাৎ বিপরীতমুখী সাড়া প্রদান করা। এরপরে দেখো উই পোকা, যখন কোনো লাইটের আলো থাকে ঘরে, যদি কোনো উই পোকা থাকে, এই উই পোকাগুলো উড়ে গিয়ে তোমার ওই আলোর উৎসের কাছাকাছি চলে যায়, অর্থাৎ উই পোকাগুলো ফটোট্যাক্সিসের ধনাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে, আর তেলাপোকাগুলো ঋণাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে। এরপরে দেখো থার্মোট্যাক্সিস। এই থার্মো বলতে আমরা বুঝি তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা, কিছু কিছু প্রাণী আছে যারা এই তাপমাত্রার প্রতি এক ধরনের সাড়া প্রদর্শন করে থাকে। যেমন ধরো যে শীতকালে আমরা বিভিন্ন ধরনের মাছগুলোকে পানির নিচের দিকে থাকতে দেখি। এই যে নিচের দিকে থাকে অর্থাৎ পানির উপরের টেম্পারেচারটা কম আর নিচের টেম্পারেচারটা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, যার কারণে মাছগুলো নিচের দিকে চলে যায়। এছাড়াও প্যারামেসিয়াম, ইউগ্লেনাজাবো নামক ছোট এককোষী প্রাণী আছে, তারা এই থার্মোট্যাক্সিস প্রদর্শন করে থাকে। খেয়াল করো, এরপরে কেমো। এই কেমো শব্দটা অর্থ দিয়ে আমরা বুঝবো যে কেমিক্যাল বা রাসায়নিক কোনো উদ্দীপক। এই রাসায়নিক উদ্দীপকের ক্ষেত্রে যারা এই রাসায়নিক উদ্দীপকের কারণে ট্যাক্সিস প্রদর্শন করে থাকে, এই ধরনের ট্যাক্সিসগুলোকে আমরা বলবো কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্যারামেসিয়াম নামক এককোষী প্রাণী আছে যারা এই কেমোট্যাক্সিসগুলো প্রদর্শন করে থাকে। এরপর দেখো হাইড্রো। হাইড্রো বলতে আমরা বুঝেছি কি? হাইড্রো মানে হলো আর্দ্রতা, অর্থাৎ এই হাইড্রোট্যাক্সিস হচ্ছে আর্দ্রতার প্রতি সাড়া প্রদান করে এই ট্যাক্সিস বা চলনাচরণগুলি প্রদর্শন করে থাকে। যেমন ধরো যে কেঁচো, আমরা সবাই চিনি কেঁচো। এই কেঁচো সাধারণত ভেজা মাটিতেই তারা চলাচল আর কি, ভেজা মাটির দিকেই তারা কি চলাচল করে বা স্থানান্তরিত হয়। তার মানে যেদিকে ভেজা সেদিকেই ভেজা মাটি থাকবে, সেদিকেই কেঁচোগুলো চলাচল করবে। অর্থাৎ এই হাইড্রোট্যাক্সিসটা হচ্ছে কেঁচো প্রদর্শন করে হাইড্রোট্যাক্সিস। এরপর দেখো থিগমোট্যাক্সিস। এই থিগমো কথাটা অর্থ দিয়ে আমরা বুঝবো যে এই থিগমো কথাটা অর্থ দিয়ে আমরা বুঝবো যে স্পর্শের ফলে যদি কোনো প্রাণী ট্যাক্সিস বা চলনাচরণ প্রদর্শন করে থাকে, তখন এই ধরনের ট্যাক্সিসগুলোকে আমরা বলবো থিগমোট্যাক্সিস। এরপরে দেখো অ্যানিমোট্যাক্সিস। এই অ্যানিমো কথা দ্বারা আমরা বুঝবো যে বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু প্রবাহের দিকে যদি কোনো ট্যাক্সিস প্রদান করে থাকে কোনো প্রাণী, তখন তাকে আমরা বলবো ধনাত্মক। আর যদি বায়ু প্রবাহের বিপরীত দিকে চলাচল করে, তখন তাকে আমরা বলবো বিপরীত বা ঋণাত্মক ট্যাক্সিস। খেয়াল করো, অ্যানিমোট্যাক্সিস মানে বায়ু প্রবাহের কারণে যে ট্যাক্সিসগুলো প্রদর্শিত হয় তাকে আমরা বলবো অ্যানিমোট্যাক্সিস। এরপর দেখো রিওট্যাক্সিস। এই রিওট্যাক্সিস দিয়ে আমরা কি বুঝাবো? পানির স্রোত বা স্রোতের কারণে যখন আমরা এই আর কি ট্যাক্সিস, কোনো প্রাণী ট্যাক্সিস প্রকাশ করে থাকে, তখন তাকে আমরা বলবো রিওট্যাক্সিস। যেমন সাধারণত মাছগুলো, যে পানিতে যে মাছগুলো বসবাস করে, তারা স্রোতের বিপরীত দিকে চলাচল করতে পছন্দ করে, অর্থাৎ স্রোত যেদিকে যায় মাছগুলো তার বিপরীত দিকে যায়। এইটাকে আমরা বলতেছি রিওট্যাক্সিস। স্রোতের প্রভাবে, স্রোত হচ্ছে উদ্দীপক, এখানে এই উদ্দীপকের প্রভাবে মাছগুলোর চলাচল প্রদর্শন করছে, চলনাচরণ প্রদর্শন করে, তাকে আমরা বলি রিওট্যাক্সিস। এরপরে দেখো জিওট্যাক্সিস। জিও হচ্ছে জিওগ্রাফিক যে আকর্ষণ, অর্থাৎ মধ্যাকর্ষণ জনিত কোনো কারণে কোনো প্রাণী যদি
ট্যাক্সিস প্রদর্শন করে থাকে তখন তাকে আমরা বলবো জিরো ট্যাক্সিস। খেয়াল করো ফনো, এই ফনো কথাটা শব্দ অর্থ দ্বারা আমরা বুঝে থাকি যে শব্দ, অর্থাৎ শব্দের মাধ্যমে শব্দের প্রতি বা শব্দ উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে যদি কোনো প্রাণী ট্যাক্সিস প্রদর্শন করে বা চলনাচলন প্রদর্শন করে তখন ওই ট্যাক্সিসটাকে আমরা বলবো ফনোট্যাক্সিস। ক্লিয়ার? এরপরে দেখো গ্যালভানোট্যাক্সিস। এই গ্যালভানোট্যাক্সিসটা আমরা সাধারণত বিদ্যুৎ প্রবাহের সাথে পরিচিত এই গ্যালভানো কথাটা, অর্থাৎ কোনো বিদ্যুৎ প্রবাহজনিত কারণে কোনো প্রাণী যদি ট্যাক্সিস দিয়ে থাকে অর্থাৎ প্রদর্শন করে থাকে তখন তাকে আমরা বলবো এই গ্যালভানোট্যাক্সিস। চিংড়ির যে লার্ভাগুলো আছে এইগুলো আবার এই গ্যালভানোট্যাক্সিস প্রদর্শন করে থাকে। এরপরে দেখো সাপেক্ষ ট্যাক্সিস, অর্থাৎ একটির সাপেক্ষে আরেকটি, অর্থাৎ দুই বা ততোধিক যদি কোনো ট্যাক্সিস একই সাথে কোনো প্রাণী প্রদর্শন করে থাকে তখন এই ধরনের ট্যাক্সিসগুলোকে আমরা বলবো যে সাপেক্ষ ট্যাক্সিস। আমরা যেমন বিজ্ঞানী পাভলভের একটি পরীক্ষা করব এই সাপেক্ষ ট্যাক্সিস দিয়ে, খুবই সুন্দর চমৎকার একটি পদ্ধতি যেখানে ঘন্টার সাথে সাথে কুকুরকে খাবার দিয়ে তাদের এই সাপেক্ষ ট্যাক্সিসের পরীক্ষাটা করা হয়। খুবই সুন্দর একটা পরীক্ষা। খেয়াল করো এই ট্যাক্সিসগুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, পড়তে হবে এবং এইগুলো মুখস্থ করতে হবে। এর থেকে পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। টপিকে আমরা চলে যাই। পরবর্তী টপিক হলো প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। খেয়াল করো যে ক্রিয়া অর্থাৎ কোনো সংবেদী উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে, হঠাৎ সাড়া প্রদান করে, এই হঠাৎ সাড়া প্রদান করা বা তাৎক্ষণিক সাড়া প্রদান করার এই ক্রিয়াটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন। অর্থাৎ এইভাবে যদি আমরা বলি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে সংবেদী উদ্দীপনার প্রতি স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হয়, এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়ার কিছু ধরন আছে। ধরনটা হলো এক নাম্বার, কয়েকটা শর্ত আছে। শর্তটা এক নাম্বার শর্ত হলো এই প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি হয় স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুঝা গেছে? দেখো এই প্রতিবর্তী ক্রিয়া আমাদের এই 5টা স্টেপে সুন্দর করে বোঝানো যায়। 5টা স্টেপ। প্রথমে আছে গ্রাহক, অন্তর্বাহী পদ, সমন্বয় কেন্দ্র, বহির্বাহী পদ এবং প্রভাবিত অঙ্গ। দেখো এখানে আমি একটি চিত্র এঁকেছি যেটা রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়ার চিত্র। এখানে একটি হাত যা মোমের আগুনে পড়েছে। এই মোমের আগুনে পড়ার পরে দেখো এই মোমের যে আগুনের যে সংবেদ আছে, এই সংবেদ উদ্দীপনা আগুনে পুড়ে গেছে বা এরকম আগুনে তাপ লাগার ফলে আমরা কি করি, খুব দ্রুত হাতটাকে টান দিয়ে সরিয়ে ফেলি। এই যে এটাকে আমরা বলছি প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। খেয়াল করো যখন হাতটা মনে করলো তখন এইখানকার সংবেদগুলো বা নার্ভাস সিস্টেমের যে আমাদের নার্ভগুলো আছে এই নার্ভগুলো এখান থেকে তাপের সংবেদটা গ্রহণ করবে। এই জন্য এটাকে আমরা বলছি গ্রাহক। গ্রাহকের পর এখানে দেখো এই যে সংবেদটা বা উদ্দীপনা এটি নিয়ে যাচ্ছে এই যে অন্তর্বাহী পথ দিয়ে, এটা আমাদের মেইন স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। এই পথটাকে আমরা বলছি অন্তর্বাহী পথ। অন্তর্মানের ভিতরে অর্থাৎ ভিতরের দিকে পরিবাহিত করে, এই জন্য এই পথটা বা রাস্তাটাকে আমরা বলছি অন্তর্বাহী পথ। দেখো এই অন্তর্বাহী পথ থেকে এই সংবেদটা যাওয়ার কথা ছিল মস্তিষ্কে, কিন্তু এখানে একটি নিউরন এইখানে সিনাস গঠন করে এই উদ্দীপনাটাকে ঘুরিয়ে দেয়। এই যে উদ্দীপনাটাকে ঘুরিয়ে দেয় এটাকে, এই নিউরনটাকে আমরা বলছি সমন্বয় কেন্দ্র। এটা এই সংবেদটা যদি মস্তিষ্কে গিয়ে আবার আসতো ততক্ষণে আমাদের হাত পুড়ে যেত, যার কারণে এখানে এই নিউরনটা কি করে, এটা সিনাস গঠন করে উদ্দীপনাটাকে ঘুরিয়ে আবার এই যে বহির্বাহী পথে এখানে যে হাতে যে আমাদের ঐচ্ছিক পেশিগুলো আছে এই ঐচ্ছিক পেশিগুলোকে নির্দেশ দেয় যে তোমরা সংকুচিত হয়ে হাতটাকে সরিয়ে দাও। এই জন্য দেখো এটাকে যদি আমরা প্রথম অবস্থা বা এই অবস্থা ধরি, এই উদ্দীপকটা নিয়ে গিয়ে অন্তর্বাহী পথ দিয়ে সমন্বয় কেন্দ্রে উদ্দীপনাটা ঘুরিয়ে আবার বহির্বাহী পথ দিয়ে এখানে এসে আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে এই
ঐচ্ছিক পেশি দ্বারা প্রভাবিত হয়ে হাতটা আমরা বি অবস্থানে চলে আসি। বি অবস্থানে আসার কারণে আমাদের এই আঙ্গুলগুলো পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল। অর্থাৎ এই আচরণটা প্রদর্শনের ক্ষেত্রে আমরা পূর্ব কোনো প্রস্তুতিও ছিল না এবং এটা খুবই তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা কি হাতটা সরিয়ে ফেলেছি। এটাকেই আমরা বলছি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। এছাড়াও মানুষের আরও অনেকগুলো প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে আছে চোখের উপযোজন ক্ষমতা আছে, তারপরে আমাদের হাত বা কনুইয়ের ঝাঁকুনি, এই ধরনের অনেক প্রতিবর্তী ক্রিয়া ঘটে থাকে আমাদের দেহে। বিভিন্ন ধরনের প্রতিবর্তী ক্রিয়া ঘটে থাকে। এই প্রতিবর্তী ক্রিয়ার সমগ্র প্রাণী জগতের বিভিন্ন প্রত্যেকটা প্রাণীর মধ্যেই এই প্রতিবর্তী ক্রিয়াগুলো দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে লেকচারটা দিলাম বা লেকচারটা ফলো করেছি, এই লেকচারটা থেকে আমরা এই প্রশ্নগুলো রেডি করে ফেলবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আচরণ কাকে বলে, ইথোলজি বলতে কি বোঝায়, ফ্যাপ বা FAP ফিক্সড অ্যাকশন প্যাটার্ন কি এবং এটা ব্যাখ্যা করো। এরপর উদ্দীপক বলতে কি বোঝায়, সহজাত আচরণ কি, এটা সহজাত আচরণের ব্যাখ্যা করতে হবে। ট্যাক্সিস কাকে বলে, এটার প্রকারভেদ আলোচনা করতে হবে। এবং প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে, এর উদাহরণ সহ বা চিত্র সহ এটা ব্যাখ্যা করতে হবে। এই কোশ্চেনগুলো তোমরা বাসায় রেডি করে ফেলবা এবং পরবর্তীতে পরবর্তী লেকচারে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশগুলো ইনশাআল্লাহ পড়ব। সবাই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।